গত 12 জানুয়ারি সরকারের 4 বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংবিধান অনুযায়ী 2018 সালের শেষ দিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচন কমিশনকে সহায়তা করতে গঠন করা হবে নির্বাচনকালীন সরকার। নিবন্ধিত সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়ে দেশের গণতান্ত্রিক ধারাকে সমুন্নত রাখতে সহায়তা করবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তবে প্রধানমন্ত্রীর ভাষণে দেশে বিদ্যমান সংকট নিরসনে কোনো রূপরেখা নেই বলে উল্লেখ করে সংলাপের মাধ্যমে 2018 সালের নির্বাচন সম্পর্কে অর্থবহ সমাধান আসা সম্ভব মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 2013 সালের 28শে অক্টোবর রাজনৈতিক সংকট সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে টেলিফোন করে সংলাপের প্রস্তাব দিয়ে অপমানিত হওয়ার কথা গত 17 ডিসেম্বর নির্বাচনে অংশগ্রহণ করা না করার বিষয়টি রাজনৈতিক দলগুলোর কাছে সিদ্ধান্ত নিতে হবে এবং এখানে সরকারের কিছু বলার প্রয়োজন নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। দেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত রাজনৈতিক সংকট সমাধানে সরকার ও বিরোধী দলের মধ্যে কোনো সংলাপই ফলপ্রসূ হয়নি, বরং সমাধান এসেছে রাজপথে আন্দোলনের মাধ্যমে। সর্বশেষ 10ম সংসদ নির্বাচনের আগেও সরকার ও বিরোধী দলের মধ্যে সংলাপের চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ তারানকো। নির্বাচনের 1 বছর বাকি থাকতে বড় দুই রাজনৈতিক দলের বর্তমান অবস্থান দেশকে সংঘাতময় পরিস্থিতির দিকে নিয়ে যাবে এমন আশঙ্কা থেকে দেশের কল্যাণের জন্য দুই দল সংলাপে বসবে বলে আশা করছেন বিশ্লেষকরা। এসব নিয়ে আলোচনার জন্য আজ রাজকোট ইনস্টিটিউটে আমাদের সঙ্গে আছেন আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার এটিএম ইউ তাজ রহমান। আমরা আপনাদের তিনজনকে স্বাগত। আমি আলোচনাটা শুরু করতে থাকবো মাঝখানে। আমরা বিএনপি আওয়ামী লীগের সংলাপের কথা বলি, মাঝখানে বসে আছে জাতীয় পার্টি। আমি জাতীয় পার্টি থেকে শুরু করতে চাই। আপনারা কি সংলাপের বাইরে বা সংলাপ চান না চান বা কোনটা না হলে আপনাদের বেশি সুবিধা, যদি শুরু করেন তাজ রহমান। থ্যাংক ইউ আপনাকে দাদা। প্রথম আমাকে আপনি টার্গেট করছেন, দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ। দেখেন, এই সংলাপের বাইরে এবং ভিতরে জাতীয় পার্টির কোনো ফর্মুলাতে আমরা নাই। আমরা একই ফর্মুলাতে সাংবিধানিকভাবে নির্বাচনে যাব, সুষ্ঠুভাবে নির্বাচন হবে। সংবিধানের আঙ্গিকে তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলাতে আমরা কখনো ছিলাম না, সেটা আপনিও জানেন, দেশবাসীও জানেন। কারণ তত্ত্বাবধায়ক সরকারের গঠন হওয়ার মধ্যে দিয়ে আপনাদের পতন হয়েছিল 1990 সালে। আমাদের 90তে যখন ক্ষমতা ছাড়া হলো তখন আপনারা কিন্তু সংবিধানের বাইরে থেকে একটা ফর্মুলা নিয়ে আসছিলেন। সেই ফর্মুলাটার নাম হলো তত্ত্বাবধায়ক সরকার। সেই যে ফর্মুলা দিয়ে 3 জোটের রূপরেখায় আপনারা ফর্মুলা করে আসছিলেন যে সবার সমান অংশগ্রহণে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে সবাই অংশগ্রহণ করতে পারে। সেই নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করতে পারে নাই প্রপারলি। জাতীয় পার্টির চেয়ারম্যানকে 6 দিনের মাথায় গৃহবন্দী করা হয়েছিল। জাতীয় পার্টির বিরোধী দলের আজকে সংসদ সদস্য যিনি বিরোধী দলের নেত্রী আছেন ওনাকেও ভিতরে দেওয়া হয়েছিল। নেতা কর্মী এমপি মন্ত্রী সবাই ছিল। সেই নির্বাচনে জাস্টিস শাহাবুদ্দিন এসে বলছিলেন, আমি আসছি একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য, আমি কাউকে জেলে নেওয়ার জন্য আসিনি। তারপরে আমার নেতাকে কিন্তু জেলে নেওয়া হয়েছিল। তারপর থেকে জাতীয় পার্টি কোনো তত্ত্বাবধায়ক সরকার ফর্মুলাতে নাই। আমরা বলে আসছি নির্বাচন কমিশনকে শক্তিশালী করেন, সবার অংশগ্রহণের জন্য নির্বাচন কমিশন একটা শক্তিশালী ভূমিকা নিতে পারে। আপনি যদি গণতন্ত্রের কথা বলেন, আপনি যদি গণতন্ত্রকে ফ্লারিশ করতে চান, আপনার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াকে দেখতে হবে, আপনি মাদার অফ ডেমোক্রেসি দেশকে দেখতে হবে। সেখানে কিন্তু নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হয়। এর ভিতরে কোনো ফর্মুলা, টেম্পোরারি কোনো ফর্মুলা আপনাকে নেওয়া। আমরা আজকে অবশ্য সংলাপের দিকে বেশি মনোযোগ দিতে চাই। এখন আপনারা সংলাপ চান কিনা? আমরা সংলাপ কিসের? আমরা তো সংলাপ একটা বলতেছি। সংলাপটা হলো এই ফর্মুলা কতদিন চলবে? এই 27 বছর ধরে আপনারা যে সংলাপ নিয়ে আলোচনা, সরকার তো এখন নাই, সংবিধানে নাই, উঠে গেছে। এই তত্ত্বাবধায়ক সরকার কার? আমরা আনেছি, বিএনপি আওয়ামী লীগ এনেছে, আমরা তো আনি নাই। সেই বিএনপি আওয়ামী লীগ একবার বিএনপি ক্যান্সেল করেছিল। ক্যান্সেল করার পর কেন ক্যান্সেল হয়েছিল সেটাতে আপনি যেতে হবে। বয়স বাড়িয়ে বিচারপতিদের যখন করা হলো তখন কিন্তু বিএনপি সংবিধান এনে আবার তখন রিইনস্টেট করেছিল, রিইনস্টেট করা হয়েছিল আন্দোলনের মাধ্যমে। সেই যুগপৎ আন্দোলনে জাতীয় পার্টিও ছিল। এরপরে এইবার সুপ্রিম কোর্টের অর্ডারে সেটা এবার সংসদে, গত সংসদে সেটা বাতিল করে সংবিধানের পন্থায় নির্বাচন পদ্ধতি শুরু হলো। সেই পদ্ধতিতে বিএনপি বলছে যে আমরা সহায়ক সরকারে যাব। সেই ফর্মুলা আমরা এখনো জানি না। জাতীয় পার্টির ভূমিকা হলো আমরা নির্বাচন কমিশনের অধীনে সাংবিধানিকভাবে আমরা নির্বাচনে যাব। বাট আমাদের দাবি হলো সেই নির্বাচনে সেনাবাহিনীকে দিতে হবে। এটা আমরা নির্বাচন কমিশনকে জানিয়ে আসছি এবং আমরা সরকারকে সে ব্যাপারে আমাদের ভূমিকা রাখছি। বাট আমাদের আশা আগামী নির্বাচনে দুটি দলের যে একজন যাবে না, একজন আসবে না, সেই ফর্মুলা থেকে বের হয়ে এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য একটা ফর্মুলায় ওয়ান্স ফর অল আমরা আসতে হবে। যদি না আসি এই জাতি কখনো যেতে চাই। আপনি 3 দলের মধ্যে এখানে 2 দল হলো সংলাপের বিরুদ্ধে, আপনারা সংলাপ চান এবং মহাসচিব বলেছেন প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে যে সংলাপই
উদ্যোগ নেওয়া উচিত যাতে নির্বাচনটা সুষ্ঠু হয় এবং নির্বাচনকালীন যে সহায়ক সরকার হবে তার ফর্মুলা যেমন আপনারা দেন নাই, আবার বিএনপি থেকে বলা হয়েছে প্রধানমন্ত্রী যে নির্বাচনকালীন সরকারের কথা বলা হয়েছে সেটিরও কোনো অস্তিত্ব সংবিধান নেই। মওদুদ আহমেদ এটি বলেছেন, আপনি যদি বলেন। ধন্যবাদ প্রণব দা আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। তা আপনি যথার্থই বলেছেন যে দেশে প্রধানমন্ত্রী যে ভাষণ দিয়েছেন সেই ভাষণে দেশে যে বিরাজমান জাতীয় সংকট সেই সংকট নিরসনের কোনো দিক নির্দেশনা নাই। উনি বলেছেন নির্বাচনের আগে সংবিধান অনুযায়ী একটি নির্বাচনকালীন সরকার গঠন হবে এবং সেই সরকার নির্বাচন কমিশনকে নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করবে। কিন্তু আমাদের বর্তমান যে সংবিধানকে আওয়ামী লীগ কাটাছেঁড়া করে আজকে এই পর্যন্ত এনেছে সেই সংবিধানে নির্বাচনকালীন সরকার বলে কিছু নাই। তো এখানে প্রধানমন্ত্রী আসলে কোন সরকারের কথা বলেছেন আমরা জানি না। তিনি যদি আন্তরিকভাবেই মিন করেন যে হ্যাঁ নির্বাচনের আগে একটি নির্বাচনকালীন সরকার গঠন হতে পারে বা করা যায়, তাহলে এটা নিয়ে একটি সংলাপ আয়োজন করা যেতে পারে রাজনৈতিক দলগুলোর সাথে, এবং যেই সংলাপের মাধ্যমে আমরা মনে করি আন্তরিক পরিবেশে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে যদি সংলাপ যদি হয় সেই সংলাপের মধ্য দিয়ে আমরা একটি সিদ্ধান্তে বা একটি ঐক্যমতে পৌঁছতে পারবো। তাহলে জাতি আপনার হতাশা থেকে আলোর দিকে আসবে এবং দেশের সংকটটা কেটে যাবে। এখন সংলাপের ব্যাপার আপনি বলছেন যে আওয়ামী লীগ সংলাপ চায় না, জাতীয় পার্টিও সংলাপ চায় না। এখানে জাতীয় পার্টি আওয়ামী লীগ বা বিএনপির বিষয় না, বিষয়টা হচ্ছে দেশ, জনগণ, গণতন্ত্র। আজকে যদি এই তিনটা জিনিস আমরা যদি মাথায় রাখি, যে দেশে যদি শান্তিপূর্ণ পরিবেশ যদি বজায় রাখতে চাই, জনগণ থেকে যদি আমরা শান্তি সমৃদ্ধি দিতে চাই, গণতন্ত্রের পথকে যদি আমরা অবারিত এবং নিরাপদ করতে চাই, তাহলে অবশ্যই সংলাপ করতে হবে। গণতন্ত্রের সংলাপের কোনো বিকল্প নাই। সংলাপ সমঝোতার মধ্য দিয়েই এগোতে হবে আমাদেরকে। সেই জন্যই আমরা বলেছি যে এটা আমাদের দল যেটা মনে করে যে একটি আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ সংলাপের মাধ্যমে 2018 নির্বাচন সম্পর্কে একটি অর্থবহ সমাধান আসবে। এটি আমাদের দলের বর্তমান পজিশন। আপনারা জানেন যে একটি সহায়ক সরকারের কথা বলেছে, এই নিয়ে আমাদের কারণ সহায়ক সরকারের রূপরেখাটা কি হতে পারে বা সেটি এখনো ঘোষণা হয় নাই। আমি তার আগে একটু আমাদের ক্ষমতাসীন রাজনৈতিক দলের আওয়ামী লীগের সংস্কৃতির সম্পাদক আছে এবং আপনার কাছে জানতে চাই যে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলে দিয়েছেন আগামী নির্বাচনের বিষয়ে সংলাপের প্রয়োজন নেই, সংলাপ করার পরিবেশ বিএনপি রাখেনি, যদি কখনো সংকট আছে সংলাপের বিষয়ে তখন সিদ্ধান্ত নেওয়া হবে। এবং ইমরান সাহেব বলেন যাতে খুবই গভীর সংকটে নিমজ্জিত আছে, সংলাপে একমাত্র উদ্ধারের পথ। আপনারা কি বলবেন? আপনার সাধারণ সম্পাদক বলে দিয়েছে সংলাপের কোনো প্রয়োজন নেই। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে টেলিভিশনের দর্শক শ্রোতা যারা এই প্রচণ্ড শীতে ঘরে বসে টকশো উপভোগ করছেন তাদেরকেও শুভেচ্ছা, অভিনন্দন। বছর শেষে রংপুরের সিটি কর্পোরেশনের নির্বাচন, সকল দলের অংশগ্রহণ এবং নির্বাচনের ফলাফলের পর সকল দলের স্বস্তি, সবকিছু মিলিয়ে বছরটা সুন্দরভাবে শেষ করেছি। একটি নির্বাচনী পরিবেশ সাথে নিয়ে আমরা নতুন বছরে পদার্পণ করেছি। আবার নতুন বছরের শুরুতেই নতুন বছরের শুরুতে স্থানীয় সরকারের একটি নির্বাচন আছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের, সেটাকে ঘিরেও উপনির্বাচন, সেটাকে ঘিরেও রাজনৈতিক উত্তাপ হয়তো এই শীতের মধ্যে কিছুটা ছড়াচ্ছে। সবাই বেশ এটিও আমরা মনে করছি যে অংশগ্রহণমূলক হবে, সকলের কাছে গ্রহণযোগ্য হবে। যদিও স্থানীয় সরকার নির্বাচন, কিন্তু যেহেতু রাজধানী, আমরা তো রাজনৈতিক দুই বড় দলের দপ্তর তো সরগরম দেখছি মনোনয়নপত্র কেনা নিয়ে। আজকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে, একাধিক প্রার্থী সেটা কিনেছেন, উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী কিনেছেন। এটি সবকিছু মিলে একটি নির্বাচনী পরিবেশ বজায় করছে। এর ধারাবাহিকতা আগামীতে আরো 2-4টা স্থানীয় সরকার নির্বাচন হবে, তারপর বছর শেষে জাতীয় সংসদ নির্বাচন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী এই বছরের শেষেই হবে। এটি আমার নেত্রী আপনার এই সরকারের 4 বছর পূর্তিতে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন। কিন্তু আপনি শুধু বলেন যে সংলাপ কেন করতে চান না, এটা ইমরান সাহেব প্রিন্স বলছিলেন নাকি জাতিকে হতাশ করেছে, কারণ দেশের বিরাজমান সংকট নিয়ে কথা বলেননি। আমরা তো দেশের বিরাজমান সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলেছি। বিএনপির দৃষ্টিতে কোনটি সংকট, এটাকে অ্যাড্রেস করার বিষয় আমাদের দিক থেকে, আওয়ামী লীগের দিক থেকে আছে বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি না। আমরা বাংলাদেশ আওয়ামী লীগ দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে 4 বছর অতিক্রম করে 5ম বর্ষ যখন পদার্পণ করছি তখন কথা বলেছি। অবশ্যই সংলাপটা প্রয়োজন আছে, যেটা আসলে সংবিধান সম্মত উপায়ে নির্বাচন করবে নির্বাচন কমিশন। আমি মনে করি যে নির্বাচন কমিশনকে আরো কিভাবে শক্তিশালী করা যায়, ত্রুটি বিচ্যুতিগুলি নিয়ে কথা বলা। আপনি সাধারণ সম্পাদক বলেছেন যে নির্বাচন বিষয়ে সংলাপের দরকার নেই। না, নির্বাচনের বিষয়ে সংলাপের দরকার নেই, এটা অবশ্যই ঠিক কথাই বলেছে নাকি, যে সংলাপের কথা অনেকেই বলছে নাকি, সেই সংলাপ
আমি আমি নির্বাচন কমিশনের ত্রুটি বিচ্যুতি আমি শক্তিশালী করবো না, আমি তা বলি না। আচ্ছা। আবার যে সংলাপ ট্রেডিশনালি আমরা অভ্যস্ত, আপনার প্রারম্ভিক বক্তব্যের মধ্যে দিয়ে প্রয়াত দুই নেতা আব্দুল জলিল আব্দুল মান্নান চৌধুরী ভূঁইয়ারের সংলাপ, সেরকম সংলাপ চান না। না, 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 এটা নিনিয়া প্রশ্ন এসেছিল সেই সংলাপ, পদ্মা মেঘনায় যে সংলাপ হতো সেই সংলাপ চান না, না। না, না, সেগুলো তো না আমাদের অভিজ্ঞতা না। আপনি আপনার প্রারম্ভিক বক্তব্য জিনিসটা তুলে ধরেছে নাকি, সামগ্রিকভাবে সংকটটা কি সমাধানে সকলে মিলে কাজ করলেই হলো, সেই জায়গাগুলি তৈরি করা আগে। সেই প্রথমে স্বীকার করতে হবে যে আমরা সংবিধান রক্ষার কথা বলেই 5 হাজার নির্বাচন করেছি, কিন্তু এই যারা নির্বাচনে অংশগ্রহণ করে নাই তাদের পক্ষে যুক্তিটা কি ছিল? আমরা নির্বাচনে প্রমাণ করেছি 4 বছর অতিক্রান্ত হওয়ার মধ্যে দিয়ে আমাদের পদক্ষেপটা সঠিক ছিল, কারণ দেশের অর্থনীতির মানে চাকাগুলো সচল। প্রশ্নবদ্ধ একটা নির্বাচন করে 4 বছর খুব স্বস্তিতে থাকলেন। বিরোধী দল, রাস্তার বিরোধী দল, বিএনপি কোনো আন্দোলন করলো না, সংসদের বিরোধী দল, জাতীয় পার্টি কোনো প্রতিরোধ গড়ে তুললো না, খুব স্বস্তির মধ্যে দিয়ে 4 বছর পার হয়ে গেলেন, কি সংলাপের প্রয়োজন দেখেন না? না, না, আমি কথাটা এভাবে বলছি না। আপনি যেটা বলছেন এটাকে আমি উড়িয়ে দিচ্ছি না, এটা কিছু বিষয় তো আছেই, এটা একেবারেই নাই আমি তা বলবো না। আমরা সংবিধান অনুযায়ী চলবো, সংবিধান জনগণের জন্য, জনগণ চাইলে আমরা সংবিধানের পক্ষে দাঁড়িয়ে যাব, কিন্তু একটি নির্দিষ্ট দল যখন বলবে যেটা বলতে হবে, আমি তা মনে করছি না সেই নির্দিষ্ট দলের কথাটা রাখতে হবে। দেশের সিংহভাগ মানুষ, দেশের অধিকাংশ মানুষ, দেশের নিবন্ধিত সমস্ত রাজনৈতিক দলগুলি যখন একসুরে কথা বলবে আমি তার সাথেই আছি। আবার আমি জাতীয় পার্টিকে সংসদে নিয়ে যে রাজনীতিটা করেছি, এটা সংসদের যে কালচারটা ছিল, যে ডেফিনেশনগুলি ছিল, এগুলি আমরা নতুন করে সৃষ্টি করতে চাই। ভালো কাজের আমরা সকলে মিলে দাঁড়াবো, ভালো কাজটুকু বলবো, যেটা মন্দ কাজ হবে তার সমালোচনাটুকু করবো। করবো না তা না, করছে না তার জাতীয় পার্টি তা না, একটু ট্র্যাডিশনালি ওয়ার্কআউট করে না কি এখন? না, সেটা শুধু ওয়ার্কআউট বৃত্তটা ভাঙারও চেষ্টা করছে। রাজপথে কোনো আন্দোলন দেখি না জাতীয় পার্টির, সেটা স্বস্তির আপনাদের? রাজপথের আন্দোলন দেখছি না, তেল গ্যাস নিয়ে আমরা সময় পার হয়ে গেছে বলে মনে করি না, সামনে তো সময় আছে। কথাটা খুব পরিষ্কার। সংবিধান যে জাতীয় পার্টির ভাই বলছিল যে তারা আর্মি চায়, এগুলো কথা শুনলে তো আমাদের আটকে উঠতে হয়। 75 বাংলাদেশে দাঁড়িয়ে যে ছাত্র রাজনীতির হাতে করে নিয়েছি আমরা সকলে, তাদের সকলের আর্মির সংখ্যাত অভিজ্ঞতাগুলি সাংঘাতিক করুন, সাংঘাতিক কঠিন, কিন্তু যার গর্বে জন্মগ্রহণ করেছে সে জন্ম ঋণ শোধ করতে চায় হয়তোবা, অথবা জন্মটাকে অস্বীকার করতে চায় না, সেই জন্য আর্মিকে টেনে আনে। আর্মিকে যখন টেনে আনা হয় তখন সংবিধান বহির্ভূত সেনাবাহিনী মোতায়েনের কথা বলছেন নির্বাচনে। আমি বলছি তো যে সংবিধান অনুযায়ী হবে, সংবিধানে সেনাবাহিনীর একটা অপশন তো আছেই, স্ট্রাইকিং ফোর্স হিসেবে তাকে প্রয়োজনে ডাকবে। এর বাইরেও যখন কেউ স্পেসিফিক কথাগুলি বলে, বিএনপি যে শুরু কথা বলছে, আর্মির ব্যাপারে যদি জাতীয় পার্টি শুরু রাখা হয়, আমার সেখানে অবশ্যই দ্বিমত আছে। কারণ নির্বাচনের আমাদের যাদের অতিরিক্ত অভিজ্ঞতা, সেগুলি সব সামরিক বাহিনী, সামরিক শাসক, স্বৈর শাসক। আমি সেনাবাহিনীর মতো একটু কথা বলবো, তবে তার আগে একটু আবার এমএস সালেম প্রিন্স আপনার কাছে যেতে চাই। এই প্রশ্নটা রেখে আমি একটু বিরতিতে যাব, যে অসীমুকিল যেমনটি বললেন, তাতে কি মনে হয়, আমি যদি এই প্রশ্ন করি আপনার কাছে, যে গত 4 বছর এমন একটি নির্বাচন যেখানে 153টি আসনে নির্বাচনে ভোট হয়নি, যেটি আপনারা বরাবর বলেছেন, এবং তার পরের বছরও আপনারা এটা বিরুদ্ধে অনেক আন্দোলন করেছেন, যার জন্য অনেক মামলার সম্মুখীন হতে হয়েছে আপনাদেরকে, এবং নাশকতার মামলা থেকে পেট্রোল বোমা, মানুষ মারার অভিযোগ শুনতে হচ্ছে বিএনপিকে। সেই সমস্ত আন্দোলন গত 4 বছরে গড়ে তুলতে না পারার পরেই কি নির্বাচনী বছরে এসে আপনারা সংলাপের প্রস্তাব দিচ্ছে আপনাদের মহাসচিব? এই প্রশ্ন থাকলো, ফিরে এসে শুনবো। বিরতিতে যাচ্ছি। দর্শক, আমাদের সঙ্গে আছেন এমএস সালেম প্রিন্স, তাজুর রহমান এবং অসীমুকিল। আপনারা থাকুন আমাদের সাথে। বিরতির পর আবারও ফিরে এলাম আমরা রাজকাহনে। আমাদের সঙ্গে আজকে আলোচনায় আছেন অসীমুকিল, তাজুর রহমান এবং এমএস সালেম প্রিন্স। আমরা আলোচনা করছি সংলাপ হবে হবে না এ নিয়ে। এমএস সালেম প্রিন্স, আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে 4 বছর একটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের পরে 4 বছর কোনো আন্দোলন করতে না পারা বা সরকারের বিরুদ্ধে অন্য কোনো প্রতিরোধ গড়তে না পারার কারণেই কি নির্বাচনের বছরে এসে যখন প্রধানমন্ত্রী বছর পূর্তির বক্তৃতা দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন জাতির উদ্দেশ্যে, তখন আপনাদের মহাসচিব সংলাপের কথা বলছে? আপনি যথার্থই বলেছেন যে একটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের আন্দোলনের ব্যর্থতা থেকে এই সংলাপের আহ্বান ছিল, এবং আপনি জানেন যে আপনি বলছেন আন্দোলনের ব্যর্থতার কথা, যে ওই প্রশ্নবিদ্ধ নির্বাচন অনুষ্ঠানের আগে বিএনপি যখন নির্বাচনটা বর্জন করলো, আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে 2013 সালের সম্ভবত 19শে ডিসেম্বর তৎকালীন মানে বর্তমান প্রধানমন্ত্রী, তখন প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময় তিনি একটি অনুষ্ঠানে বলেছিলেন যে নির্বাচনের পরে, এই নির্বাচন হয়ে যাক, নির্বাচনের পরে যদি আলোচনা করে সমঝোতার মাধ্যমে আমরা আরেকটি নির্বাচনের ব্যবস্থা করব। কিন্তু তারপরে কিন্তু সেই প্রতিশ্রুতির কথা প্রধানমন্ত্রী ভুলে গেলেন এবং কোনো সংলাপ তারা করতে রাজি হচ্ছেন না, বা তখনও হননি, যেটা এখন অসীম কুমার উকিল ভাই একটু আগে আমাকে বললেন। যদি আন্দোলন করতে না পারে, এখন আন্দোলনের কথা বললেন, আমরা শুনেন,
আমরা অহেতুক আন্দোলন করতে চাই না। আমরা প্রধানমন্ত্রী সেই আশ্বাসে বিশ্বাস রেখেছিলাম। এখনো আছে সেই বিশ্বাস? না, এখন আছে কিনা সেটা প্রশ্ন। বিশ্বাস এখন তো সমঝোতা, ওনারা তো ওই সমঝোতার কথা ভুলেই গেছেন, সংলাপের কথা ভুলেই গেছেন ওনারা। এখন যে বলেছেন যে আন্দোলনের ব্যর্থতা, আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই কিন্তু একটা পর্যায়ে নিতে যাচ্ছিলাম, কিন্তু যখন উনি প্রস্তাবটা দিলেন আমরা মনে করেছিলাম যে সমঝোতার মাধ্যমে হয়তো আরেকটা নির্বাচন হবে যথাশীঘ্র সম্ভব, কিন্তু সেটা হয় নাই। তারপরে যখন আমরা আন্দোলন করতে গেলাম, সেই আন্দোলনকে দমন করতে গিয়ে কিভাবে পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করা হয়েছে, আমাদের শত শত নেতাকর্মীদেরকে গুম করা হয়েছে, আমাদের প্রায় আপনার 7.5 লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। এই গত 9 বছরে আমাদের প্রায় 1 লক্ষের উপরে নেতাকর্মী জেল খেটেছে, এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সহ আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ আমাদের নেতা কর্মীদেরকে একটার পর একটা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এখন এই যে আন্দোলনের যে শক্তি, সেই শক্তিকে এই সরকার ভয় পায়, সেই কারণেই তারা এই আন্দোলনের শক্তিকে ধ্বংস করার জন্য তারা মামলার আশ্রয় নিয়ে এই হয়রানির উদ্যোগ নিয়েছে। এখন নির্বাচনের বছরে এসে আমরা এই মানে সংলাপের কথা বলছি কিনা ঠিক নয়। আমরা সেই প্রথম দিন থেকেই সংলাপের কথা বলেছি। ওই নির্বাচনের দিন বিকেলে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিবিসির সাথে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন, আপনার যদি মনে থাকে, আপনি স্মরণ থাকলে আপনি নিশ্চয়ই মনে করতে পারবেন। তখন উনি বলেছিলেন যে বর্তমান যারা নির্বাচনে, এই প্রশ্নবিদ্ধ নির্বাচনে যারাই নির্বাচিত হয়ে আসছে, তারা যেভাবেই হোক ক্ষমতায় আছে, তাদেরকেই সংলাপের উদ্যোগ দিতে হবে এবং সংলাপের মাধ্যমে নতুন একটা নির্বাচন করতে হবে। ওই দিন বিকেলেই বেগম খালেদা জিয়া আপনার সংলাপের আহ্বান জানিয়েছিলেন, কিন্তু ওই পর থেকে আমরা অব্যাহতভাবে আমরা নির্বাচনের জন্য সংলাপের আহ্বান জানিয়েছি। সরকার ততবারই এই সংলাপকে মানে দূরে ঠেলে দিয়েছে। শুনেন, রাজনীতি, জনগণের জন্য যদি আমরা রাজনীতি করি, এটা চাপের ব্যাপার না। আমরা আন্দোলন করতে গিয়েছি, আপনার আন্দোলনের অধিকার কি আছে? আপনার র্যাব দিয়ে, আপনার পুলিশ দিয়ে, বিডিআর দিয়ে আমাদেরকে মানে ধ্বংস করার জন্য চেষ্টা চালানো হচ্ছে। কোনো এই গত 4 বছরে সভা সমাবেশ করার উপর কিভাবে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে আপনি জানেন। আমরা পল্টন ময়দান পাই না, আমরা সোহরাওয়ার্দী উদ্যান পাই না, আমাদের অফিসের সামনে মিটিং করতে দেয় না। এখন হ্যাঁ বলতে পারেন, আপনি বলতে পারেন যে সরকার দিবে না, আপনারা কেন করছেন না? অবশ্যই এটা একটা প্রশ্ন। আমরা নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল, নিয়মের উপরেই আমরা আস্থা রাখতে চাই, আইনের প্রতি শ্রদ্ধা রাখতে চাই। সেই আইনের প্রতি শ্রদ্ধা রেখে নিয়ম অনুযায়ী আমরা আবেদন করেছি। এখন মনে করেন যে আপনি একটা এখানে প্রশ্ন আসতে পারে, আবেদন নিবেদনে কি হবে? 15 ফেব্রুয়ারি 1996 সালের নির্বাচনের পরে মাত্র 15 দিনের মধ্যে সংসদ বাতিল হয়েছিল, 30 মার্চ প্রধানমন্ত্রী পদত্যাগ করেছিলেন, নির্বাচন হয়েছিল। 15 ফেব্রুয়ারি নির্বাচনের আগে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন, সেখানে উনি স্পষ্ট করে বলেছিলেন এই নির্বাচন হচ্ছে একটি নিয়ম রক্ষার নির্বাচন। সেই নির্বাচনে আমরা এই মানে আলাপ আলোচনার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন, আলোচনা হয়নি তখন, না আলোচনা হয় নাই, পর্দার অন্তরালে আলোচনা হয়েছে। এখন কি হচ্ছে? পর্দার অন্তরাল আলোচনার ভিত্তিতেই তৎকালীন সময়ে সংসদে তত্ত্বাবধায়ক সরকারের বিল উত্থাপন করা হয়েছে। আমি সেই সময় বিলের কপি নিয়ে কয়েকজন নেতার বাসায়, বিরোধী দলের নেতার বাসায় দলের পক্ষ থেকে আমি পৌঁছে দিয়েছিলাম, তাদের এই বিলের উপরে তাদের কোনো মন্তব্য আছে কিনা। তারা মন্তব্য দিয়েছেন, সেই মন্তব্য সংশোধন করে, বিল সংশোধন করে এই আইনটা পাশ করা হয়েছিল। পর্দার অন্তরালে আমরা কি হাইপোথিসিস বলতে পারি যে এখনো তেমন কিছু চলছে? এইটা ভাই আমি বলতে পারবো না। আমি একটু জাতীয় পার্টির কাছে যেতে চাই। তাদের মানে আপনি কোনো এরকম হাইপোথিসিসের সাথে একমত হবেন কিনা যে এরকম কোনো আলোচনা বা পর্দার অন্তরালে কিছু চলছে কিনা? শুনেন, আপনাকে একটা কথা, আপনাদের কোনো ভূমিকা আছে কিনা একটা কথা স্মরণ করি আপনাকে দেই। টক শো লাইভ প্রোগ্রাম কোটি কোটি লোক দেখতেছে। মাননীয় প্রধানমন্ত্রী গত ইলেকশনের আগে যে বিরোধী দলের নেত্রী, বিএনপি নেত্রীকে যে ফোন দিয়েছেন, এই 37 মিনিটসের যে ফোন কনভারসেশন, না আপনি যদি এটা রিপিট করে দেখেন, দুনো নেত্রীর যে কথা, আপনি কারো কথা কিন্তু স্পষ্ট বুঝতে পারবেন না। কেউ কাউকে কথা বলতে দেওয়া হয় না এখানে। বিশেষ করে বেগম খালেদা যে এমনভাবে কথা বলা শুরু করেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর কথাগুলো বোঝাও যায় নাই। সেই সর্বোচ্চ লেভেলে যদি এরকম হয়, আমরা এখানে টক শোতে বসে এই জাতির কিতে দিতে পারবো আমরা জানি না। একটা কথা মনে রাখবেন, 1988 সালে জাতীয় পার্টি নির্বাচন করেছিল, 90তে ক্ষমতা আমরা ছেড়ে দিয়েছিলাম। 1996 সালে 15 ফেব্রুয়ারি কিন্তু পর্দার অন্তরালে সংলাপ হয়েছে। 15 ফেব্রুয়ারি 1996 সালে বিএনপি ইলেকশন করে 15 দিনের মাথায় ক্ষমতা দেওয়া ছিল। কেন? আন্দোলন ছিল দেশে, চালাও পোড়াও এমন পর্যায়ে ছিল, সরকার হয়তোবা সেই সময় ক্ষমতা টিকে থাকা সম্ভব নাই। বিএনপিও করেছিল 13 সালে, 14-15-তে। বিএনপি এখন সেই আন্দোলন এই সরকারকে ক্ষমতা থেকে সরানোর জন্য করতে পারতেছে না। এরা হয়তোবা তাদের দুর্বলতা, সরকারের টু মাচ ক্ষমতার পাওয়ার,
সরকারের কাছে এত ক্ষমতা যে সরকার বিরোধী দলের এই আন্দোলন কোনো উপায় কোনো কিছুই তারা ধরে নিচ্ছে না। এই বাংলাদেশের ইতিহাস আপনি যদি দেখেন, ক্ষমতায় যে জনসমর্থন মনে করেন না অন্য কিছু, না, সরকারের জনসমর্থন থেকে হলো। আসতেছি আপনাকে দাদা, একটা কথা আপনাকে বলি, আপনি ক্ষমতার পালাবদল করতে হলে 3টি ফর্মুলা ছাড়া আর কোনো ফর্মুলা নাই। একটা হলো আপনাকে গণ অভ্যুত্থান, সামরিক অভ্যুত্থান, নির্বাচন। আপনি যদি গণতন্ত্রের কথা বলেন তাহলে নির্বাচনের মাধ্যমেই আপনাকে পালাবদল করতে হবে। সেই নির্বাচন যখন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, মানুষ ভোট দিতে পারবে না, একদল বলবে আমরা ক্ষমতা এই নির্বাচনের পদ্ধতিতে ইলেকশনে যাব না, আরেক দল বলবে এই সিস্টেমে যেতে হবে। আপনাকে এই ফর্মুলা 47 বছরে 47 ইয়ার্সে আপনি পারেন নাই, এটা আগামী 18 সালে যে শেষ হয়ে যাবে আমি একজন ব্যক্তিগতভাবে মনে করি না। বাট আশাবাদী, যদি বিএনপি আওয়ামী লীগের একটা সমঝোতায় না আসা হয়, বিএনপি বলতেছে আমরা সহায়ক সরকারের অধীনে ছাড়া নির্বাচনে যাব না। মাননীয় প্রধানমন্ত্রী 12 জানুয়ারি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছেন সাংবিধানিক পন্থায় নির্বাচন হবে, আগামী এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, এটা ক্লিয়ার করে দিয়েছেন। 19-এর কথা বলা নাই, কারণ আমাদের সাংবিধানিক পন্থায় আপনি অক্টোবর থেকে শুরু করে আগামী 28 জানুয়ারির মধ্যে কিন্তু আমাদের 28 অক্টোবর থেকে 28 জানুয়ারি মধ্যে করতেই হবে। সুতরাং উনি হয়তোবা বলেছেন বিএনপির আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে, দেখবেন 2008 বিএনপি ক্ষমতা এসেছে, 96-এ আওয়ামী লীগ 96-এ এসেছে, 2014-এ এসেছে, তাদের ইয়ারটা বোধহয় এই সময় এই জোটটাই হতে ভালো হবে। 2018 ইলেকশন হবে, সেই ইলেকশনটার জন্য জাতি তাকিয়ে আছে, আপনি আছেন, আমি আছি। আমরা চাই, বিশেষ করে আমরা তো আন্দোলনে নাই ভাই, আমরা জ্বালা পোড়ায় নাই, আওয়ামী লীগকে এগিয়ে আসতে হবে, বিএনপিও এগিয়ে আসতে হবে, এসে যদি নির্বাচন হয়। তাহলে আপনি জ্যোতিষ শাস্ত্রের দিকে চলে গেলেন যে জোর বছর হলো আওয়ামী লীগের বছর, হয়তো সেই জন্য 2018 সালে আওয়ামী লীগ আমি সেই প্রেডিকশনটা বললাম 96 2008 2000 এই জ্যোতিষী শাস্ত্রে চলবে, নাকি সত্যি সত্যি একটি সমঝোতা করে একটি সংলাপ করে নির্বাচন করতে হবে, নাকি সংলাপ না করলেও নির্বাচনে যাবেন আপনারা? না, রাজনীতির অঙ্গনের মানুষগুলি রাজনীতির ফ্যাক্টরগুলিকে বিশ্লেষণ করে একটা পূর্বাভাস দিতেই পারে। এটা অ্যাপারেন্টলি মনে হতে পারে জ্যোতিষী কথা, আমরা জানি না তার চর্চা করেন কিনা, না করি না ভাই। সেটা আসলে রাজনীতির সামগ্রিক বিষয়গুলি নিয়ে কথা হচ্ছে যে নির্বাচন হবে, এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। আলাপ আলোচনা সবসময় ভালো জিনিস, সর্বদলীয় আলোচনা তো আরো ভালো জিনিস, এগুলি বিষয়ে তো দ্বিমত করার কোনো অবকাশ নেই। আমরা রাজনীতি করছি জনগণের জন্য, মানুষের জন্য, দেশের জন্য। এই বিষয়গুলো বিবেচনায় রেখে আমরা যার মতো করে পদ্ধতিগত, মানে 2014 সালে বিএনপির সাথে সংলাপ হয় না, কিন্তু জাতীয় পার্টির সাথে সংলাপ হয়েছে জন্য তাদেরকে নির্বাচনে পেয়েছিলেন। এগুলি তো হয়, যে কোনো ভাবেই হোক এগুলি তো হয়। আবার এই যে আমরা বলি না রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, সেই কৌশলের ব্যাপার আর কি, সেই জায়গাগুলি থাকে। ওরা বলে না যে জাতীয় পার্টি বলে আর কি যে এরশাদ 91 সালে আমাদের পতন ঘটাইছে, হ্যাঁ, মানে সকলে মিলে আর কি গণ অভ্যুত্থান। কিন্তু 91 সাল থেকে আজ পর্যন্ত আমাদের ছাড়া সরকারও গঠিত হয় না। যারা যখন যাচ্ছে সরকারের আমাদের একটা সমর্থন লাগছে, নির্বাচন করতে পারে নাই, মানে তারপরেও দুর্নীতির মামলার জন্য সেগুলি সমস্যা, সাজাপ্রাপ্ত আসামি মামলা। তারপরে ধরেন যেটা বলে যে আসলে সংলাপটা যেটা হয়, স্টে হয়েছিল আপিল ডিভিশনে, কিন্তু উনি নির্বাচন করতে পারেন না। হ্যাঁ, নির্বাচন তো দিতে আমরা করতেই দেওয়া হয়। সংলাপের যে সন্ধি বিচ্ছেদ, সংযোগ আলাপ মিলে হয় সংলাপ, এটাও আমাদের একটা এক্সপেরিয়েন্স আছে আর কি না। তারপরেও জাতীয় প্রয়োজনে, জাতীয় সংকটে মানুষ সংলাপে বসে। আমার কাছে বা আমাদের কাছে এই সংকটটা এরকম জাতীয় পর্যায়ে আছে বলে আমরা মনে করি না। সংলাপের প্রয়োজন মনে করেন না? না, সেটা মনে করি না। সংকট কি না, হ্যাঁ সংকট আছে, বিএনপির কাছে একটা সংকট আছে, কিংবা অন্য কারো কাছে থাকতে পারে। বিএনপি যদি আগামী নির্বাচনে না যায় সেটা কি একটা সংকট হবে না? সেটা তো বলা যাচ্ছে না, সেটা এখনই বলা যাচ্ছে না। আমরা মনে করছি না যে বিএনপিকে আমরা নির্বাচন প্রক্রিয়ার বাইরে রাখবো, আমরা তা মনেই করছি না। দেশের ক্রিয়াশীল নিবন্ধিত রাজনৈতিক দলগুলো সবাই মিলে নির্বাচনটা আমরা করব। সেটা নির্বাচন ঘোষণা করে তো সকল রাজনৈতিক দলের দায়িত্ব হবে সেটাতে অংশগ্রহণ করা। হ্যাঁ, সেটা এর মধ্যে দাঁড়িয়ে থেকে কথাবার্তা তো থাকবেই, কথাবার্তা থাকবে না আমি তা বলছি না। কারণ বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাটা 79 সালে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। 79 সালে দলের কাজ শুরু করতে গিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমানের কাছ থেকে আমাদের পারমিশনও নিতে হয়েছে। আমরা 39টা আসন পেয়েছিলাম, বিরোধী দল নেতা ছিলেন আসাদুজ্জামান। আমরা সেই নির্বাচন করেছি, তো আমরা নির্বাচন করেছি। আমরা 86 সালে নির্বাচন করেছি, বিএনপি করে নাই। 88 সালে আবার আমরা কেউ করে মানে
দালালের অভিধাও নিয়েছেন। হ্যাঁ, 1986 সালে নিয়েছি। বিশ্বাসঘাতকতার হ্যাঁ, অভিযোগও ছিল। নিয়েছি। আবার 90 আন্দোলন করেছি, 91 সালে নির্বাচন করে এই জায়গাগুলো তৈরি করার চেষ্টা করেছি। সামগ্রিকভাবে আমরা গণতান্ত্রিক কাঠামোগুলোকে শক্তিশালী করার চেষ্টা করেছি। তো একটা সংলাপ করলে কি অসুবিধা? না, কোনো অসুবিধার বিষয় নাই, কিন্তু আমার সংলাপটা কিসের জন্য করা, কি সেই ব্যাপারটা। নির্বাচনকালীন সরকার, সহায়ক সরকার, না, বিএনপি না, যেটা ফর্মুলা আমি কেন- দিচ্ছে না, প্রধানমন্ত্রী যেটা বললেন, বিএনপি বলছে সেটা সংবিধান নাই, এই সব নিয়ে একটা আলোচনা হলে অসুবিধা কি? না না, অসুবিধা যে আমরা আলোচনা করতেছি, এটাও তো একটা আলোচনার অংশ। এভাবেই তো জায়গাগুলো তৈরি হয়। টকশো করলে কিন্তু সংলাপ হবে না। না না, সংলাপ হবে না আমি তা বলতেছি না, সংলাপ হবে জাতীয় প্রয়োজনে, জাতীয় সংকটে। এটা তো মানে ডেইলি বিএনপির প্রোগ্রাম কিভাবে করবে, কিংবা আমার আগামী দিনে নির্বাচনী এজেন্ডা কি হবে, এটা তো সংলাপের বিষয়বস্তু না। বিষয়বস্তুটা ন্যাশনাল ক্রাইসিসটা নিয়ে। সেই ন্যাশনাল ক্রাইসিস তো আমার সামনে দৃশ্যমান হচ্ছে না, আপনার সামনে হচ্ছে কিনা জানি না, কিন্তু বিএনপির সামনে হচ্ছে। বিএনপির সামনে হচ্ছে নির্বাচনী মানে বিষয়টা কি মানে আস্থার জায়গাগুলি, সেই আস্থার জায়গাগুলি। বিএনপিতে কোনো আস্থা নাই যে আপনারা আওয়ামী লীগ যে সরকার এখন ক্ষমতায় আছে, যদি মহাজোট সরকার বলি আমরা, সেই সরকার যদি ক্ষমতায় থাকে বা প্রধানমন্ত্রী যেমনটি বলেছেন একটি নির্বাচনকালীন সরকার উনি করবেন নির্বাচনের সময়, সেই নির্বাচনকালীন সরকার কেমন হবে এটা নিয়ে প্রশ্ন তুলে ফেলেছে বিএনপি। আস্থা থাকা তো দূরের কথা। আমি এই প্রশ্নের জবাব শুনবো, তবে তার আগে একটু বিরতি দিতে চাই। দর্শক আপনারা থাকুন আমাদের সাথে। আবারও স্বাগত রাজকাহনে। আজ আমরা আলোচনা করছি সংলাপ হবে হবে না এই বিষয়ে। আমাদের সঙ্গে আছেন আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার ATU তাজ রহমান। অসীম উকিল, আপনার কাছে একটা প্রশ্ন ছিল যে আপনারা বিএনপি থাক না থাক এটা যেমন চান, আর আন্দোলন করতে পারছেন না, সেই সুযোগে সংলাপটা নাকচ করে দিচ্ছেন। একটা সংলাপ করলে অসুবিধা কি? আপনি বলছেন টকশো করলেই হবে, সংলাপ করতে হবে না। আমি এটা বলছি যে আলোচনা হচ্ছে না একেবারে তা তো নয়। আবার আলোচনা ঘুষাই দিয়ে যে বলছেন জলিল ভাই, মান্নান ভাইকে বসবেন, এগুলো তো কোনো দরকার নেই। সারা পৃথিবীর মিডিয়াগুলো এসে দাঁড়াবে, ছবি তুলবে, ফলাফল শূন্য। সেগুলো বাস্তব অবস্থার বাস্তব বিশ্লেষণ সপক্ষে এগিয়ে যাওয়া, সেটাই নেতৃত্ব। আর সংলাপ তো আমি বললামই যে জাতীয় সংকটে, জাতীয় প্রয়োজনে সবসময় সংলাপ বসে, সেই প্রয়োজনগুলো আজও হয়নি, আগামী তো হবে না আমি তা বলছি না, হতেও পারে, নাও হতে পারে। তবে আমরা বিএনপিকে নির্বাচন প্রক্রিয়ার বাইরে রাখার কোনো পরিকল্পনা, কোনো দূরভিসন্ধি থেকে আমরা এই সমস্ত করছি তা না। গত 5 জনের নির্বাচনে অংশগ্রহণ করেনি বিএনপি, সেটি আমি মনে করি বিএনপির রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দীনতা। এটা আমার সিদ্ধান্তের কোনো বিষয় নাই, এটা তাদের যাবো। এটা নিশ্চয়ই জবাব আপনি দিবেন। তার সঙ্গে যদি আমার প্রশ্ন থাকবে এরকম যে এই যে আন্দোলন করতে না পারে, যেটা আমি বারবার বলছি, এবং এখন এই সংলাপের দাবি আদায়ের জন্য কোনো আন্দোলন করার পদ্ধতি আছে কিনা, বা অসীমুখী যেমনটি বললেন যে নির্বাচন থেকে বাইরে রাখার প্রক্রিয়া না, তারা মনে করে যে সংলাপের কোনো দরকার নাই। না, নির্বাচন থেকে বা 2014 সালে 5 জানুয়ারি নির্বাচনে তারা পরিকল্পিতভাবে বিএনপি এবং অন্যান্য বিরোধী দলকে বাইরে রেখে তারা নির্বাচনটি করেছে একতরফাভাবে। তো কারণ তাদের ভয় ছিল যে বিএনপি সহ সর্বদলীয় বা সকল দলের অংশগ্রহণে যদি নির্বাচন হতো তাহলে জনগণের ম্যান্ডেট তারা পেত না। এই জন্যই 154 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করিয়ে নিয়ে এসেছে। এই জন্যই আপনার নির্বাচনের দিন 5%-এর বেশি লোক ভোট দিতে যায়। বিএনপি অংশ নিলে তো সেই 153 জন বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত পেত না হয়তো। ওই তো বললাম, পরিকল্পিতভাবে বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার চক্রান্ত তারা করেছিল, আজকেও তারা করছে। এবং করছে বলেই এই জনগণের যে দাবি সেটাকে তারা উপেক্ষা করছে। এখন ওই কিছুক্ষণ আগে অসীম দাদা বললেন যে দেশে কোনো মানে সংকট দেখেন না, জাতীয় সংকট নেই। যদি জাতীয় সংকট নাই থেকে থাকে তাহলে কেন তারা গণতন্ত্রকে অবরুদ্ধ করে রেখেছে, কেন তারা বিরোধী দলকে ঘরের মধ্যে বন্দী করে রেখেছে, কেন তারা বিরোধী দলের নেতাকর্মীদেরকে আপনার মিথ্যা মামলায় জর্জরিত করে রাজপথে নামতে দিচ্ছে না, কেন বিরোধী দলের নেতাকর্মীরা এখনো রাতে ঘরে ঘুমাতে পারে না। তো আজকে জাতীয় সংকট আছে বলেই কিন্তু তারা ভয়ে আতঙ্কে এই কাজটি করছে। আমি একটা প্রশ্ন করতে চাই, যেমন ধরেন দেখলাম যে আওয়ামী লীগের বর্তমানে 4 বছরের পূর্তি উপলক্ষে কোটি কোটি টাকা ব্যয় করে বিভিন্ন জায়গায় মানে উন্নয়ন মেলা করছে। এটা এই উন্নয়নের মেলার কথা শুনলে আমাদের মনে পড়ে যায় যে আইয়ুব খানের যে ডিকেড অফ ডেভেলপমেন্ট, মানে 1 দশকের যে মানে উন্নয়নের দশকের যে জাঁকজমকপূর্ণ আয়োজন, তো ভাগ্যের নির্মম পরিহাস। আজকে আইয়ুব খানের পদাঙ্ক অনুসরণ করে ওনারা দেশব্যাপী উন্নয়ন মেলা করছে। এবং সেই উন্নয়ন মেলার উদ্দেশ্য কি? তারা যেটা বলে থাকে, আওয়ামী লীগ যেটা বলে থাকে যে উন্নয়নের জোয়ার এমন পর্যায়ে পৌঁছেছে যে জনগণ তাদের জন্য উন্মুখ হয়ে আছে। তা আমি তাদেরকে বিনীতভাবেই বলতে চাই, বিনয়ের সাথেই বলতে চাই, এতই যদি উন্নয়ন করে থাকেন, এতই যদি জনগণের কাছে আপনারা মানে গ্রহণযোগ্য হয়ে থাকেন, জনপ্রিয়তা হয়ে থাকেন, তাহলে একটি মানে সকল দলের অংশগ্রহণে একটি নিরপেক্ষ কাঠামোর
আওতায় একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে আপনাদের সমস্যা কোথায়? তাহলে আপনার প্রতি আমার প্রশ্ন যে তাহলে যদি সরকার যদি পাল্টাটা যদি সত্যি হয় আপনাদের কথা অনুযায়ী, যে এই সমস্ত গায়ের জোরে তারা উন্নয়ন মেলা করছে, অন্যান্য প্রচার চালাচ্ছে, আপনাদেরকে বাইরে রাখার চেষ্টা করছে, যেমনটি তারা 14 সালে সফল হয়েছিল, যদি এত সবকিছু আপনারা মনে করেন, তাহলে আপনারা সেই চ্যালেঞ্জ নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন না কেন? না, আমরা শুনেন, নির্বাচনের চ্যালেঞ্জ এখন মনে করেন যে গতকালকেও এক জায়গায় শুনছিলাম এই কথা যে মানে সভ্য দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও আগামীতে সেভাবে নির্বাচন হবে। যে সেই আমি সেখানে বলেছিলাম বা আজকেও বলতে চাই যে সভ্য দেশে কি এই বিরোধী দলের উপর এমন দমন নিপীড়ন করা হয়? সভ্য দেশে কি গণতন্ত্রকে এইভাবে অবরুদ্ধ রাখা হয়? সভ্য দেশে কি একতরফা নির্বাচন করা হয়? সেটা করা হয় না। আজকে যে চ্যালেঞ্জের কথা আপনি বলছেন, আমরা বিএনপি নির্বাচনের দল, নির্বাচনমুখী দল, জনগণের সমর্থন নিয়ে সরকারে গিয়ে আমাদের দলের নীতি, আদর্শ, কর্মসূচি আমরা বাস্তবায়ন করতে চাই। তো আমরা এখনো সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে চাই। বিএনপি নির্বাচনের জন্য সবসময় প্রস্তুতি নিয়ে রেখেছে, এখনো আমাদের নির্বাচনের প্রস্তুতি আছে এবং চলছে, এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও আমরা সেই নির্বাচনের প্রস্তুতি নিব। কিন্তু এই সরকারের অধীনে, বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে আপনি জাতীয় নির্বাচন বাদ দেন, 5 জানুয়ারি তো আপনি নিজেই বলেছেন প্রশ্নবিদ্ধ নির্বাচন, সে এই সরকারের অধীনে এই যে উপজেলা নির্বাচন হলো, এই যে পৌরসভা নির্বাচন হলো, এই যে ইউনিয়ন পরিষদ নির্বাচন হলো, এই যে কুমিল্লা হলো, রংপুর হলো, আমি বলি এই সব নির্বাচনে কি সুষ্ঠু হয়েছে, নিরপেক্ষ হয়েছে বলতে পারবেন? আমাদের দলের প্রার্থীরা আপনার তাদের প্রতীক নিয়ে গ্রামে গ্রামে যেতে পারে না। আমি বলি সর্বশেষ নির্বাচন কমিশনের অধীনে রংপুরের আমি বলি একটা রংপুরের নির্বাচন দিয়ে পুরো নির্বাচন কমিশনকে এখনই যাচাই করা যাবে না। এই রংপুরের নির্বাচন বলেন বা সিটি কর্পোরেশন নির্বাচন বলেন, এইসব নির্বাচনে সরকারের পরিবর্তন ঘটে না, এটা স্থানীয় সরকারের নির্বাচন। জাতীয় পার্টির বিজয় হয়, শুনেন, একটা জাতীয় পার্টির বিজয় হয়েছে বলছে, হয়েছে বিএনপি বিজয়, আমরা তো অস্বীকার করছি না। আমরা এও বলেছি সেখানে যদি আমি সেই কুমিল্লার নির্বাচনে অন্যতম সমন্বয়কারী ছিলাম, আমি সেখানে 17 দিন ছিলাম, আমি দেখেছি কিভাবে চাপ সৃষ্টি করা হয়েছে। সেই চাপ যদি না থাকতো ভোটের ব্যবধান আরো বাড়তো। আমি এখনো বলতে চাই আমরা নির্বাচনের চ্যালেঞ্জ গ্রহণ করতে চাই, কিন্তু আপনি বলেন কোন আওয়ামী লীগ বাদ দেন, বিএনপি বাদ দেন, কোন দলীয় সরকারের অধীনে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন করা সম্ভব কিনা? কারণ এক দলের উপরে আরেক দলের এখন কোনো আস্থা নাই, বিশ্বাস নাই, শ্রদ্ধাবোধ নাই। সেই কারণেই আপনার এই সুষ্ঠু নির্বাচন কোন দলীয় সরকারের অধীনে হতে পারে না। জাতীয় পার্টির মতামত শুনতে চাই। বিরোধী দল যারা রাজপথে তারা মানে না এটা, আপনার সরকারের সঙ্গে না থাকলেও সঙ্গেও আছেন, আবার বিরোধী দল হিসেবে সংসদেও আছেন, আপনি কি মনে করেন? দেখেন, আপনাকে একটা কথা বলি, 90-এ আপনারা নির্বাচন এবং গণতন্ত্রের জন্য আন্দোলন করেন, তারপরে তো 27 বছরে সেই নির্বাচন এবং সেই গণতন্ত্র আপনারা এখনো পেয়েছেন, সেই কাঙ্ক্ষিত যে শব্দটা পার নাই। আওয়ামী লীগের কাছে বিএনপি নিরাপদ নয়, বিএনপির কাছে আওয়ামী লীগ নিরাপদ নয়। জাতীয় পার্টি কোথায়? আমরা কিন্তু নিরাপদ, আমাদের নিরাপদ জাতির কাছে নিরাপদ। আমরা কোনো এই জ্বালাপোড়া আন্দোলনে নাই, নির্বাচন নিয়ে আমরা সাংবিধানিকভাবে নির্বাচনের কথা 27 বছর ধরে বলে আসছি এবং সেটাই বলতেছি। দেখেন, এই জাতীয় আওয়ামী লীগ বিএনপি কিন্তু ক্ষমতার বাইরে রাখার জন্য 91 থেকে 95 বিএনপি বিশেষ করে জাতীয় পার্টির উপরে যে এক্সট্রিম রুলার, যে অত্যাচার, দল ভাঙ্গা যা হয়েছে, সবকিছুর পরেও আওয়ামী লীগের মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ কি আপনাদের দল ভাঙে নাই? আমি আপনাকে বলি, ভেঙেছে। আওয়ামী লীগের মাননীয় প্রধানমন্ত্রী, ওনার ফাদার ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, পলিটিক্যাল ডাইনেস্টি। বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার হাজবেন্ড ছিলেন মরহুম জিয়াউর রহমান, ওনার পলিটিক্যাল ডাইনেস্টি। জাতীয় পার্টির নেতা হুসাইন মোহাম্মদ এরশাদ, ওনার পলিটিক্যাল ডাইনেস্টি নাই, উনি নিজে হি ইজ ক্রিয়েটেড এ পলিটিক্যাল পার্টি। সেনাবাহিনী থেকে তো বিএনপির নেতাও আসছিলেন। শুনেন, আপনাকে একটা কথা আজকে বলে দিয়ে যাই, এখানে উদাহরণ সহিত দিয়ে যেতে পারি। সেনাবাহিনী থেকে আসলেই যে অগণতান্ত্রিক হয়ে যায়, নির্বাচন করে আসলেই যে গণতান্ত্রিক হয়ে যায়, এই উদাহরণ আপনি দেখাইতে পারবেন না। ওয়ার্ল্ডে হিটলারও কিন্তু নির্বাচন করে আসছিল, তাহলে হিটলার গণতান্ত্রিক হওয়া যায় না। গণতান্ত্রিক সামরিক শাসক আপনি যে ড্রাইভিং সিটে বসবেন, সেই গাড়িটা যদি যত টাকার দামি গাড়ি হোক না কেন, আপনি ড্রাইভার কত ভালো সেটার উপর নির্ভর করে। আপনি যদি ড্রাইভার ভালো না হয়, অ্যাক্সিডেন্ট করবেন। এতে গাড়ি যত টাকারই হোক না কেন, কাজে আসবেন, আপনি অ্যাক্সিডেন্ট করবেন। লিডারকে নেতৃত্ব দিচ্ছে কে, সেটার উপরে কথা। কোনো সময় ডিক্টেটর হয়ে কিন্তু ভালো করতে পারে দেশের জন্য। হুসাইন মোহাম্মদ এরশাদ সেনাবাহিনী থেকে আসছেন, ভালো কথা। এই দেশের ছাত্র রাজনীতি হুসাইন মোহাম্মদ এরশাদ বন্ধ করে দিয়েছিলেন। এই দেশের ডাকসু নির্বাচন দিয়েছিলেন কে? হুসাইন মোহাম্মদ এরশাদ। সব নির্বাচন দিয়েছিলেন কে? হুসাইন মোহাম্মদ এরশাদ ইউনিভার্সিটিতে। আজকে 27 বছর একটা নির্বাচন আপনারা দিতে পারেন নাই। সেই জিনিসটা বলেন না। হুসাইন মোহাম্মদ এরশাদের খারাপ যত কাজ আছে সেগুলোতে বলা হয়। এই উপজেলা ব্যবস্থা যেটা নিয়ে আপনারা ডিসেন্ট্রালাইজেশন বলেন, কে করেছিল? এরশাদ করেছিল। আপনার এই পান্তপথের রাস্তাটা কে ছিল? ভালো ভূমিকা 2014 সালে 5 জানুয়ারি নির্বাচনে রেখেছেন। হ্যাঁ,
22 জানুয়ারি নির্বাচনে জাতীয় পার্টি যদি নির্বাচনে না যেত, বাংলাদেশের এই যে প্রায় 4 বছর পূর্ণ হচ্ছে সেটা হইতো না, অন্য একটা অধ্যায় হইতো। 111 বাংলাদেশে হয়েছিল ভাই, এই কালো অধ্যায় কিন্তু আপনিও বলে নাই, আমরাও বলি নাই, কেউ বলে নাই, সেটাও কিন্তু 111 হয়েছিল কেন? রাজনৈতিক প্রতিহিংসার জন্য। সেই জন্য আপনারা মধ্যস্থতা করে একটা সংলাপ করেন না। আমরা চাচ্ছি, শুনেন, আমরা আগেই তো বলেছি আওয়ামী লীগের কাছে বিএনপি নিরাপদ নয়, বিএনপির কাছে আওয়ামী লীগ না, আমরা নিরাপদ। আমাদের দলের চেয়ারম্যান বলেছেন যে দেশের সুষ্ঠুভাবে একটা সুন্দর নির্বাচন হওয়ার জন্য জাতীয় পার্টি, আমরা সব সময় চাই, আমরা এখনো চাই, মানুষের নিরাপত্তা জ্বালাপোড়া জাতীয় পার্টির হিস্ট্রিতে আমরা নাই, কখনো করি নাই। আমরা চাচ্ছি আগামী নির্বাচনে বিএনপিও আসুক, সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন। একটা সংলাপ হতে পারে না? কিন্তু একটা প্রবলেম, শুনেন আপনাকে একটা কথা বলি, বিএনপির এই যে আমার ভাই বন্ধু খুব ভালো, আমরা একসাথে সবসময় টকশো করি। এখন নির্বাচনে আপনি জিতলে আপনার সুষ্ঠু নির্বাচন হয়েছে, আর না জিতলেও সুন্দর নির্বাচন হয় নাই, সূক্ষ্ম কারচুপি হয়েছে, এটা এই মন মানসিকতা আওয়ামী লীগ বিএনপি আমারটা শেষ করি, আপনি পরে দিবেন। রংপুরের নির্বাচন, আমি ওই দিন নির্বাচনের দিন কয়েকটা চ্যানেলে টকশো করেছি, ওনাদের বিএনপি মিটিং করে যারা অবজারভাররা, ওনারা বলেছে এই নির্বাচনটা একটা এক্সাম্পলারি। এরকম যদি নির্বাচন হয়, জাতি আশা করে আগামী দিনের জন্য কিছু না হয়। সেই নির্বাচন নিয়ে রুহুল কবির রিজভী যদি প্রতিদিন একটা পাতা নিয়ে বসে থাকেন, টেলিভিশন ক্যামেরার সামনে স্টেটমেন্ট দিলেন কারচুপি, পরের দিন মির্জা ফখরুল সাহেব বললেন না নির্বাচন সুষ্ঠু হয়েছে, বাট এই নির্বাচনের অধীনে আগামী নির্বাচনে যাব না। এই পলিটিক্যাল এই যে স্ট্যান্ডবাজি আমাদের যদি বন্ধ না করি দাদা, যতই নির্বাচনের সংলাপ হোক কোনো কাজ হবে না। যদি তাজুর রহমান আপনি যেটি বললেন সেটি আমি অসীম কর্মকারের কাছে শেষ করবো, যে এই যে দুই দল বাইরে, আপনাদের বাইরে যারা আছেন, তাদেরকে নিয়ে সংলাপ না করে জাতীয় পার্টি সংলাপের বিরুদ্ধে আপনার একটু আপার হ্যান্ডে আছে জন্যই কি বিরুদ্ধে না, বিরুদ্ধে কথাটা জাতীয় পার্টি সংলাপ করছে, জাতীয় পার্টি সংলাপ করছে, তাদের সংলাপ আমরা আওয়ামী লীগের সাথেও করছে, বিএনপির সাথেও করছে, এটা কোন সংলাপ এটা কিন্তু বলা। দাদা আমি শেষ করি, এটা আনসার দেন আমার দলের জন্য, আমি চ্যালেঞ্জ দিয়ে দায়িত্ব নিয়ে বলতে পারি, জাতীয় পার্টির পক্ষ থেকে বিএনপির সাথে কোন সংলাপ যদি উনি প্রমাণ দিতে পারে, আমি অবশ্যই মনে করি জন্ম হোক যথাযথতা, কর্ম হোক ভালো, বৃক্ষকে তবে ফলে পরিচয়। আমরা মনে করি সামরিক শাসকের গর্বে জন্মগ্রহণ করে গণতান্ত্রিক শক্তি হিসেবে রাজনৈতিক দলগুলি বাংলাদেশে ক্রিয়াশীল হবে। বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স বলেছেন 5 জনের নির্বাচনের ভোটের প্রয়োগ ছিল 5%। স্ট্যাটিস্টিক্সটা যদি এরকম হয়, বিভ্রান্তি আরো বেশি ছড়াবে, কারণ ইতিহাস বলে যে সেই নির্বাচনে 44% বা 45% বা 48% যেটাই বলে না, ইতিহাসের মুখোমুখি হতে হবে, মুখোমুখি হতে হবে, মানতে হবে হামলা মামলা এগুলি রাজনীতির অলংকার, রাজনীতির জন্য কোনো বিষাদগান নয়। উন্নয়ন মেলা আমরা করছি, উন্নয়ন মেলাটা আমাদের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য। সভ্য সমাজে কি কি হয়, 15ই আগস্ট কি সভ্য সমাজের কর্ম? 3রা নভেম্বর জলোত্তাপ সভ্য সমাজের কর্ম? 21 আগস্টের গ্রেনেড হামলা সভ্য সমাজের কর্ম? এই হত্যাকারীদের আশ্রয় দেওয়া, প্রশ্রয় দেওয়া, রাজনীতিতে পুনর্বাসন করা, বিদেশি পশ্চিম দেওয়া, এগুলো কি সভ্য সমাজের কর্ম? সবকিছু পার হয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা প্রমাণ করতে চাই দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব। একজন রাজনীতিবিদ হিসেবে এটা আমার কমিটমেন্ট, এবং এই কমিটমেন্টের পাশে দাঁড়িয়ে আমি সমস্ত রাজনীতিবিদদের মধ্যে আহ্বান জানাবো, আসুন আমরা প্রমাণ করি রাজনীতিবিদরাই পারে। ধন্যবাদ। কোন নির্বাচনই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হতে পারে না, অতীতেও রেকর্ড নাই, বর্তমানেও নাই। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ তাজুর রহমান, আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে থাকার জন্য। দর্শক আপনাদেরও ধন্যবাদ আমাদের অনুষ্ঠান থাকার জন্য। আপাতত বিদায় রাজকাউন থেকে। আগামীকাল রাত 10টা পর্যন্ত সব খবরে খুঁজতে থাকুন রাজনীতি। তারপর 10টা থেকে 12টা আপনার বিশ্লেষণের সঙ্গে মিলিয়ে নেব আমাদের বিশ্লেষণ, তৈরি হবে নতুন রাজকাউন। সঙ্গে থাকুন 24 ঘন্টা ডিবিসি নিউজের সঙ্গেই।